প্রথমেই জানাবো, ইরানের রাষ্ট্রীয় টিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে আগেভাগেই সতর্কবার্তা পাঠাচ্ছে। এরপর জানাবো, ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন, ভবিষ্যৎ যুদ্ধে সক্ষমতার জন্য ভারতের সেনা পুরোপুরি প্রস্তুত। সীমান্ত এলাকায় নজরদারি ও স্ট্র্যাটেজিক অবস্থান আরও শক্তিশালী করা হচ্ছে। এদিকে ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু, দাবি নিউ ইয়র্ক টাইমসের। বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। জানাবো, একাধিক ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার জন্য সতর্ক করেছেন। বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও থাকছে, ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বরদাস্ত করা হবে না। এদিকে গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মধ্যে নিরাপত্তা জোরদার করতে সেনা পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আঞ্চলিক নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আরও জানাবো, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তিন দেশের এই উদ্যোগ নজরকাড়া। সবশেষে জানাবো, মধ্যপ্রাচ্যের আরব মিত্ররা ইরানে কোনো সামরিক হামলার পক্ষে নেই। তারা শান্তি বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন আই লাভ মোহাম্মদ। এবং আপনি যদি ইরানকে ভালোবাসেন, তবে কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের রাষ্ট্রীয় টিভির কড়া বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও প্রকাশ্যে এসেছে। পেনসিলভেনিয়া ট্রাম্পের উপর হামলার সময় রক্তমাখা ছবি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার 15 জানুয়ারি তেহরানে একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে এই বার্তাটি সম্প্রচার করা হয়। পার্সি ভাষায় দেওয়া ক্যাপশনটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার একজন সাংবাদিক। পার্সি ভাষা থেকে অনুবাদ করেই ওই বার্তাটি প্রকাশ করা হয়। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে ইরানের চলমান অভ্যন্তরীণ অস্থিরতা। দেশটিতে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে, যা এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এসব বিক্ষোভে নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন, ইরান যদি বিক্ষোভ কঠোরভাবে দমন করে, তাহলে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। ট্রাম্পের এই বক্তব্যের পরই তেহরানে প্রতিক্রিয়া আরও তীব্র হয়। উল্লেখ্য, 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ায় এক জনসভায় বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া গুলিতে সামান্য আহত হন তিনি। সেই ঘটনার সময়কার রক্তনাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত এবং গুলির মুহূর্তের ছবি এবার সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। কড়া বার্তা দেয়। বিশ্লেষকদের মতে এটিই ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের সবচেয়ে প্রকাশ্য এবং সরাসরি হুঁশিয়ারি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভবিষ্যৎ যুদ্ধের জন্য পূর্ণমাত্রায় প্রস্তুতি নিচ্ছে ভারতই, বললেন ভারতীয় সেনাপ্রধান। সেনা দিবসে কৌশলগত বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভবিষ্যতের যুদ্ধের ধরন ও চ্যালেঞ্জ মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনী নিজেদের নতুনভাবে প্রস্তুত করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বৃহস্পতিবার 15 জানুয়ারি রাজস্থানের জয়পুরে সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আধুনিক যুদ্ধ কেবল সংখ্যার ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে প্রযুক্তি, দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ওপর। সেই বাস্তবতা মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি, নতুন সাংগঠনিক কাঠামো এবং দেশীয় অস্ত্র সরঞ্জামের ব্যবহার বাড়াচ্ছে। তার ভাষায়, প্রযুক্তির সঠিক প্রয়োগ একজন সৈনিককে আরও সক্ষম, আরও কার্যকর এবং আরও আত্মবিশ্বাসী করে তোলে। তিনি জানান, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী একটি সুপ্রশিক্ষিত বাহিনী হিসেবে বহুমাত্রিক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে। স্থল, আকাশ এবং সাইবার সক্ষমতাকে সমন্বিত করে ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি, অস্ত্র ব্যবস্থাপনা এবং অপারেশনাল চিন্তাভাবনায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনা হচ্ছে।
দ্য হিন্দুয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মনির্ভরতার বিষয়ে সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, এটি এখন আর শুধু একটি নীতিগত লক্ষ্য নয়, বরং ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশীয় প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থার উপর নির্ভরতা বাড়ানো মানে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আরও বাড়ানো। সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর চিন্তাধারায় যে পরিবর্তন এসেছে সেটিও তুলে ধরেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, সমন্বিতভাবে কাজ করতে পারে এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম। এটি একটি পরিণত, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল বাহিনীর প্রতিচ্ছবি, যারা জাতীয় স্বার্থ রক্ষায় পরিমিত কিন্তু দৃঢ় পদক্ষেপ নিতে পারে। সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী কেবল বর্তমান সীমান্ত পরিস্থিতি বা তাৎক্ষণিক চ্যালেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যৎ যুদ্ধ কিভাবে হতে পারে সেই ধারণাকে সামনে রেখেই নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে। এসব কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যেন ভবিষ্যতের যে কোনো নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। তিনি আরও জানান, যে কোনো ধরনের হামলা বা হুমকি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যৎ যুদ্ধের ক্ষেত্রেও এই প্রস্তুতি অব্যাহত থাকবে। সেনা দিবসের কুচকাওয়াজে সেই প্রস্তুতির একটি স্পষ্ট প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। শেষে সেনাপ্রধান বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ধরন বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজনীয় সব রূপান্তর ঘটাতে প্রস্তুত। প্রশ্ন হল, এই প্রস্তুতি কি ভবিষ্যতে জটিল ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ মোকাবিলায় ভারতকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে? ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 15 জানুয়ারি এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি, বরং সময় পরিবর্তন করেছে। ইসরায়েলের চ্যানেল 14 জানায়, বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানায় যে তারা রাতেই ইরানে হামলা চালাতে পারে, তবে পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার সতর্কবার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তিনি জানান, অন্যদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এএফপি জানিয়েছে, সৌদি আরবের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানকে আরও সময় দিতে এবং সামরিক হামলা থেকে বিরত থাকতে রাজি করিয়েছে। এ বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, এটি ভালো খবর, আশা করি এটি চলতে থাকবে। এর মধ্যেই ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আটক এরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির বিচার বিভাগ জানায়, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যার সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়। ট্রাম্প আরও জানান, তাকে জানানো হয়েছে যে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখা হয়েছে এবং হত্যাকাণ্ড বন্ধের পথে রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পকে সতর্ক করে বলেন, 2025 সালের যুদ্ধে যে ভুল হয়েছিল তা যেন আবার না হয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নতুন সংঘাতে জড়াতে চাইছে। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনের পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, এ পর্যন্ত অন্তত 2561 জন নিহত হয়েছেন, তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় 2000 বলে স্বীকার করে। নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানালো একাধিক ইউরোপীয় রাষ্ট্র। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপের একাধিক দেশ তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেন সহ কয়েকটি দেশ একযোগে তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে ইরানে আনুমানিক 6% ইতালীয় নাগরিক অবস্থান করছেন। তাদের সবাইকে নিরাপত্তার স্বার্থে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইতালীয় নাগরিকদের স্থানীয় পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পোল্যান্ড ইরানের সব ধরনের ভুলনের ওপর কঠোর সতর্কতা জারি করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরান ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং নতুন করে কেউ যেন সেখানে না যান সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জার্মান সরকারও তাদের নাগরিকদের জন্য কড়া বার্তা দিয়েছে। জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানে অবস্থানরত বিদেশিরা ইচ্ছামতো গ্রেফতারের ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকির কথা উল্লেখ করে জার্মান নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং নতুন করে সেখানে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ধরনের সতর্কতা জারি করেছে। স্পেন জানিয়েছে, ইরানে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটিতে অবস্থান করা নাগরিকদের যে কোনো উপায়ে দেশে ফিরে আসার প্রস্তুতি নিতে হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরান ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগেই কানাডা ও ফ্রান্স তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছিল। একের পর এক দেশের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর ইরানি রিয়ালের মূল্য ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমে যাওয়ার পর দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। HRANN এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত 2571 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2403 জন বিক্ষোভকারী বলে দাবি করেছে সংস্থাটি। অন্যদিকে ইরান সরকার বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় 2000 বলে স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন তথ্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। প্রশ্ন উঠছে, ইরানের এই দীর্ঘস্থায়ী অস্থিরতা কি কেবল অভ্যন্তরীণ সংকটেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে? ভয়াবহ হামলার ছক ট্রাম্পের, ইরানের পক্ষ নিয়ে স্পষ্ট বার্তা সৌদির। ইরানের উপর যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক হুমকির মধ্যেই স্পষ্ট অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হলেও তারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এই সিদ্ধান্তকে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা AFP সূত্র জানাচ্ছে, সৌদি সরকারের দুটি ঘনিষ্ঠ কর্মকর্তা রিয়াদের এই অবস্থান সরাসরি তেহরানকে জানিয়েছে। সৌদি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেন, আমরা তেহরানকে সরাসরি জানিয়েছি যে আমাদের ভূখণ্ড এবং আকাশসীমা কোনো সামরিক অভিযানে ব্যবহৃত হবে না। আমরা কূটনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে এই ঘোষণা এসেছে। ইরান জুড়ে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং সামাজিক অসাম্য নিয়ে মানুষ রাস্তায় নেমেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং হাজারের বেশি বিক্ষোভকারী আটক করা হয়েছে। এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানের উপর সম্ভাব্য কঠোর সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সব বিকল্প খোলা রাখবে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। এই মন্তব্যের প্রেক্ষাপটে সৌদি আরব তাদের অবস্থান প্রকাশ করেছে। ইরানও পাল্টা সতর্কতা দিয়েছে। তারা জানিয়েছে, যদি নতুন কোনো সামরিক হামলা করা হয় তবে আশপাশের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং আঞ্চলিক জলসীমায় থাকা নৌবাহিনীকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি আরবের এই স্পষ্ট অবস্থান আঞ্চলিক সংঘাত বিস্তার রোধে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং আন্তর্জাতিক চাপ মিলিয়ে অঞ্চলটিকে উত্তেজনার চাপে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের স্থির সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে। রিয়াদ কোনো পক্ষের সঙ্গে পক্ষপাতী হবে না। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ সংকেত। এই অবস্থান ইরান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে জানান দিচ্ছে যে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হতে দেওয়া হবে না। প্রশ্ন ওঠে, এই পদক্ষেপ কেমন প্রভাব ফেলবে? যুক্তরাষ্ট্র কি তাদের সামরিক হুমকি অব্যাহত রাখবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমাতে আগ্রহী হবে? ইরান কি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোবে, নাকি কঠোর অবস্থানে থেকে উত্তেজনা বৃদ্ধি করবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমানোর জন্য এখন কূটনীতি, আলোচনার মাধ্যম এবং আঞ্চলিক সমঝোতা অতীব গুরুত্বপূর্ণ। সৌদি আরবের এই সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও প্রেরণা দিচ্ছে যে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা কোনো সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না। ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, সরকারের কঠোর পদক্ষেপ এবং মার্কিন হুমকির মধ্যে এই ঘোষণা মধ্যপ্রাচ্যে এক ধরনের স্থিতিশীলতার বার্তা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সৌদি আরব কেবল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে এবং কোনো পক্ষের দিকে ঝুঁকবে না। দর্শকরা ভাবতে পারেন, আসলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে নাকি শান্তিপূর্ণ সমাধানের পথে এগোবে? এখন বিশ্বের নজর পুরো পরিস্থিতির ওপর। সৌদি আরবের স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দিচ্ছে যে শক্তি প্রয়োগ নয়, বরং কূটনৈতিক সমাধান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পথ হতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলো কৌশলগতভাবে তাদের পদক্ষেপ বিবেচনা করছে। সৌদি আরবের এই পদক্ষেপ কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক পর্যাজনৈতিক প্রভাবের দিক থেকেও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও সংলাপে এখন প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন হলো, আগামী কয়েকদিনে যুক্তরাষ্ট্র এবং ইরান কেমন পদক্ষেপ নেবে? আঞ্চলিক শক্তির এই অবস্থানকে উত্তেজনাকে প্রশমিত করবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? দর্শকরা ভাবতে পারেন, এই সংকট কেবল মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, সেনা পাঠাচ্ছে EU। আর্কটিক অঞ্চলের কৌশলগত দ্বীপ গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার 15ই জানুয়ারি ডেনমার্কের অনুরোধে সাড়া দিয়ে ফ্রান্স ও জার্মানির বিশেষ সেনা সদস্যরা গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছেছেন। ইউরোপীয় মিত্রদের এই আকস্মিক সামরিক মোতায়েনকে ওয়াশিংটনের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের তথ্যমতে 13 সদস্যের একটি জার্মান নজরদারি দল এবং ফ্রান্সের একদল পর্বত বিশেষজ্ঞ ইতিমধ্যে গ্রিনল্যান্ডে
অবস্থান নিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এটি কেবল শুরু এবং সামনে আরও সেনা পাঠানো হবে। এছাড়া যুক্তরাজ্য, নরওয়ে এবং সুইডেনও এই মিশনে যোগ দিতে কর্মকর্তা পাঠাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলো যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে চায় যে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় তারা ন্যাটো কাঠামোর মধ্যেই সক্রিয় রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডের বিশাল খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থান দেশটির জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি মনে করেন রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ডেনমার্কের একার সক্ষমতা নেই। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার দ্বীপটি বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। এই কূটনৈতিক টানাপড়নের মধ্যেই হোয়াইট হাউসে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হলেও ট্রাম্প তার মূল লক্ষ্য থেকে সরে আসেননি। সামরিক বিশ্লেষকদের মতে ইউরোপীয় দেশগুলোর এই যৌথ মহড়া ও সেনা মোতায়েন মূলত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। ডেনিশ ডিফেন্স কলেজের বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপের কথা ভেবে থাকে তবে এই মোতায়েন তাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এমন উদ্যোগের পাশাপাশি পারস্পরিক আস্থা ও বিস্তৃত আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তুরস্কের এই শীর্ষ কূটনীতিক। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই ধরনের কোনো সামরিক জোট গঠনের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফিদান বলেন শুধু দ্বিপাক্ষীয় বা ত্রিপাক্ষীয় চুক্তি নয় বরং বিস্তৃত আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার ওপর জোর দেওয়া জরুরি। তার মতে সংশ্লিষ্ট দেশগুলো যদি একে অপরের ওপর আস্থা রাখতে পারে তাহলে অনেক আঞ্চলিক সমস্যার সমাধান সম্ভব। এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায় পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী তুরস্ক। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন এবং ন্যাটোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করতেই এই জোটকে গুরুত্ব দিচ্ছে তুরস্ক। প্রতিবেদনে আঙ্কারা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টেপাভের কৌশলবিদ নিহাদ আলী ওসজানের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন সৌদি আরবের রয়েছে শক্তিশালী আর্থিক সামর্থ্য, পাকিস্তানের রয়েছে পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিপুল জনবল, আর তুরস্কের রয়েছে সামরিক অভিজ্ঞতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্প। এ বিষয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হাররাজ বিবিসি উর্দুকে বলেন কৌশলগত দৃষ্টিকোণ থেকে তুরস্ক, চীন, সৌদি আরব ও আজারবাইজান পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। কৌশলগত নীতির ক্ষেত্রেও এসব দেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এদিকে তুরস্ক যদি এই প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় তাহলে তা সৌদি আরবের সঙ্গে দেশটির নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে এখন দুই দেশ অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর পথে এগোচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে এই সপ্তাহেই আঙ্কারায় প্রথমবারের মতো নৌবাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান ইস্যুতে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ থাকলেও তারা সামরিক শক্তি নয় বরং কূটনৈতিক সম্পৃক্ততার পথকেই বেশি গুরুত্ব দেয়। পাশাপাশি তারা সিরিয়ায় স্থিতিশীলতা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও অভিন্ন অবস্থান নিয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রতিরক্ষা সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের অস্ত্র আমদানির ক্ষেত্রে তুরস্ক ছিল দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ, যা মোট আমদানির 11%। বর্তমানে তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করছে এবং পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বড় একটি বহরকে আধুনিকীকরণের কাজ করেছে। ইরানে হামলা চায় না যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের জেরে গত 28 ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার বিক্ষোভের 19তম দিন পার হয়েছে। এরই মধ্যে সহিংস রূপ ধারণ করেছে বিক্ষোভ। এর মধ্যে ইরানে হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন বিক্ষোভকারীদের দমন-পীড়ন করা হলে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করবে। তবে ট্রাম্পের আরব মিত্ররা চায় না যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করুক। এদিকে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস গত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে 18 দিনের বিক্ষোভে ইরানে অন্তত 3428 বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার লোক আহত হয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয় ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি জানান বিক্ষোভে ইরানে হাজার হাজার নিহত হয়েছে বলে আমেরিকা ও ইসরায়েল প্রোপাগান্ডা চালাচ্ছে।
তিনি বলেন তারা মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেখাতে চাচ্ছে, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প আগে জানিয়েছেন যদি হত্যার ঘটনা ঘটে তিনি হস্তক্ষেপ করবেন। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সংঘাতে নিয়ে আসা। এর জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আরাগুচি দাবি করেন বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও এর মধ্যে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটেছে। তারা উগ্রবাদী আইএসের মতোই খুন খারাপি করছে। এদিকে ইরানে বিক্ষোভের মধ্যেই তেহরানের বিরুদ্ধে বারবার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে হামলার জন্য এর মধ্যে প্রস্তুতিও চলছে। তবে ট্রাম্পের উপসাগরীয় আরব মিত্র দেশগুলো ইরানে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করছে। আরব মিত্রদের আশঙ্কা ওয়াশিংটন যদি আগ্রাসন শুরু করে তবে পুরো অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে। আগ্রাসনের বদলে তাই কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য ওয়াশিংটনকে আহ্বান জানাচ্ছে দেশগুলো। এদিকে গত বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন বিপরীত পক্ষের খুবই গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি জানতে পেরেছেন ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। তবে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বিশ্লেষকদের মতে উপসাগরীয় আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরবের ইরানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সংঘাত রয়েছে, কিন্তু সৌদি আরবও ইরানে মার্কিন আগ্রাসন চায় না। রাজতান্ত্রিক আরব এ দেশগুলো শঙ্কা করছে সংঘাতের ফলে তাদের নিজেদের নিরাপত্তাই হুমকির মুখে পড়বে। এছাড়া ব্যবসা ও পর্যটনের নিরাপদ স্বর্গ হিসেবে তাদের যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তাও নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে দেশগুলো পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইসরায়েলকে ভয়াবহ হুমকি হিসেবে বিবেচনা করছে। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক বাদর আল সাইফ নিউ ইয়র্ক টাইমসকে বলেন ইরানে হামলা উপসাগরীয় আরব দেশগুলোর হিসাব নিকাশ ও স্বার্থের বাইরে। ইরানের বর্তমান শাসনের নিরপেক্ষকরণ, শাসন পরিবর্তন বা অভ্যন্তরীণ নেতৃত্বের পুনর্বিন্যাসকরণের মাধ্যমেই হোক তা ইসরায়েলের জন্য অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য তৈরি করবে। এটি উপসাগরীয় দেশগুলোর কোনো উপকার করবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায়ই মধ্যস্থতার কাজ করে আসছে ওমান। দেশটিও ট্রাম্প প্রশাসনকে হামলা না করে কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মাজেদ আল আনসারি সংবাদ মন্ত্রণালয়ে বলেন পরিস্থিতি শান্ত রাখতে দোহা প্রচেষ্টা চালিয়ে আসছে। এই অঞ্চলের বড় চ্যালেঞ্জগুলো সমাধানে আলোচনার টেবিলে বসা প্রয়োজন। এছাড়া সৌদি আরব, কুয়েত, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কূটনৈতিক প্রচেষ্টায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।